Hello and welcome all of my dear students once again. Capacitor and capacitance class number 3 এর আগে ক্যাপাসিটরের উপরে দুটো ক্লাস আপলোড হয়ে গেছে ইতিমধ্যেই, যেখানে মূলত আলোচনা হয়েছে বেসিক প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর, সিগনিফিকেন্ট অফ ক্যাপাসিটেন্স, এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, ডিফারেন্ট ফর্মুলা, এনার্জি স্টোরেজের ডিফারেন্ট ফর্মুলা এবং কম্বিনেশন অফ ক্যাপাসিটর। আজকে ক্যাপাসিটরের তৃতীয় ক্লাসে মূলত যে দুটো অন্যতম গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমি আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ক্যাপাসিটর যখন সার্কিটে একটা সুইচের মতো বিহেভ করে। মানে এটাও কি সম্ভব? একটু অবাক লাগলেও হ্যাঁ, কোথাও না কোথাও এটাও সত্যি যে ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল সার্কিটে থেকে কখনো কখনো সুইচের মতো বিহেভ করে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় যেটা আলোচনার মধ্যে আমাদের আসবে, আমাদের একই আলোচনায় দুটো টপিক কভারেজ হবে। দ্বিতীয় যেটা হবে যে একটা ক্যাপাসিটর আমরা শুনেছি, আমরা পড়েছি যে ক্যাপাসিটর সার্কিটে থেকে কারেন্টকে ভোল্টেজের থেকে এগিয়ে রাখে এবং ভোল্টেজকে পিছিয়ে রাখে। তো এরকমটা কেন হয় বারংবার আমরা উত্তর খোঁজার চেষ্টাও করেছি, কখনো পেয়েছি, কখনো লজিক্যালি উত্তর পাওয়া যায়নি। আই উইশ আজকের ক্লাসে আমরা সমস্ত উত্তর পেয়ে যাব। আজকে আমার প্রথম টপিক হচ্ছে যে when capacitor behave like a switch in an electrical circuit, and second topic হচ্ছে why capacitor leads the current by voltage। কেন ক্যাপাসিটর ভোল্টেজের থেকে কারেন্টকে এগিয়ে রাখে। ক্যাপাসিটরের ফান্ডামেন্টাল তো আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো ধরে নেওয়া যাক যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সাপোজ মনে করা যাক এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মাঝখানে ডাইলেকট্রিক আছে, দুটো মেটাল প্লেট আছে। ফিজিক্যাল ডাইলেকট্রিক যদি দেখতে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে এটা এয়ার ক্যাপাসিটর অর ভ্যাকুয়াম ক্যাপাসিটর। এয়ার আছে আইদার অর ভ্যাকুয়াম আছে। তো এরকম ক্যাপাসিটরকে যখন আমরা ক্যাপাসিটরে এনার্জি স্টোরেজের কথা আসবে কিংবা ক্যাপাসিটরে চার্জ স্টোরেজের কথা আমরা বলবো, তখন ক্যাপাসিটরকে কোনো না কোনো অ্যাক্টিভ সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে, যে সোর্সের থেকে ক্যাপাসিটরটা এনার্জি অথবা চার্জটা নিজের মধ্যে স্টোর করবে। কাজেই এখানে যদি আমাকে এনার্জি অথবা চার্জ স্টোর করতে হয় তাহলে এখানে আমাকে একটা ব্যাটারি সোর্স, সাপোজ ব্যাটারি সোর্সের সঙ্গে একে কানেক্ট করতে হবে। কানেক্ট করা হলো। এবারে তোমাদের বলে রাখি যে এরকম ফিগার বইতে খুব অহরহ আছে। এরকম ফিগার আমরা দেখতে পাই যখন একটা ক্যাপাসিটরকে ব্যাটারির সঙ্গে এরকম কানেক্ট করা হয়েছে। এবং আমিও এর পূর্বে যতবার ক্যাপাসিটরের সার্কিট এঁকেছি এরকম সার্কিট এঁকেছি। কিন্তু তোমাদের একটা কথা জানা জরুরি, যেটা হচ্ছে যে ক্যাপাসিটর যখন সার্কিটে একটা ব্যাটারির সঙ্গে একটা ক্যাপাসিটরকে শুধুমাত্র একটা ক্যাপাসিটরকে যখন লাগানো হবে তখন মূলত ক্যাপাসিটরটা শুধু একা কানেক্ট হয় না ব্যাটারির সঙ্গে। ক্যাপাসিটরটা শুধু একা কানেক্ট হয় না ব্যাটারির সঙ্গে, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটর ব্যাটারির সঙ্গে কিংবা যে কোনো ইলেকট্রিক্যাল সোর্সের সঙ্গে, অ্যাক্টিভ সোর্সের সঙ্গে কানেক্টেড আছে। বলে রাখা ভালো যে ক্যাপাসিটর যখন কানেক্ট করি তখন আমাদের ধরেই নিতে হবে যে ক্যাপাসিটরের সঙ্গে আর একটা এলিমেন্ট ওখানে কিন্তু প্রেজেন্ট আছে। ক্যাপাসিটরের সঙ্গে আর একটা এলিমেন্ট প্রেজেন্ট আছে অ্যাক্রস দ্য ব্যাটারি, যেটা হলো রেজিস্ট্যান্স। তোমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে রেজিস্ট্যান্স পড়েছো, রেজিস্ট্যান্স সম্পর্কে জানো। এখন যদি বলো এখানে রেজিস্ট্যান্স কোথায়, তবে বলে রাখি যে ক্যাপাসিটরকে যতই আমি একটা ইলেকট্রিক্যাল সার্কিটে শুধুমাত্র ব্যাটারির সঙ্গে শুধুমাত্র ক্যাপাসিটরকে আমি কানেক্ট করি না কেন, সেখানে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবেই। এটা সম্ভব নয় যে উইদাউট এ রেজিস্ট্যান্স একটা শুধুমাত্র একটা সার্কিটকে ক্যাপাসিটিভ করে দেওয়া। তো কাজে এই ইলেকট্রিক্যাল সার্কিট যেটা দেখা যাচ্ছে
ইনভিজিবল হলেও এখানে কিন্তু রেজিস্ট্যান্সের অস্তিত্ব আছে এবং সেটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে, যদিও এটা আমরা সব সময় কিন্তু সার্কিটে দেখাবো না। কাজেই মনে করা যাক যে এই সার্কিটে একটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটাকে যদি আমি একটা জায়গায় কনসেন্ট্রেট করি, মানে একটা জায়গায় রেজিস্ট্যান্স ভ্যালুটাকে যদি জড়ো করি, তাহলে সেই রেজিস্ট্যান্সকে আমি এখানে দেখাতে পারি। ধরে নেওয়া যাক যে এই সার্কিটের রেজিস্ট্যান্সটা হচ্ছে R ওহম, যেটা এখানে দেখানো হয়েছে, সাথে সাথে তার সঙ্গে ক্যাপাসিটরটা যুক্ত রয়েছে। এই অবস্থায় ব্যাটারির সঙ্গে আমি একটা সুইচকে যদি কানেক্ট করি, দেখো খুব ইজিলি এবং লজিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে, আই উইশ। তো যদি দেখো এই মুহূর্তে যখন সুইচটা ওপেন রয়েছে, সেই সময় নিশ্চিতভাবে বলা যায় যে এই সার্কিটটা কমপ্লিটলি ওপেন সার্কিট। সুইচটা আমার, এটা একটা সুইচ, জাস্ট সুইচটা যখন ওপেন রয়েছে মানে অফ রয়েছে, সার্কিটটা কমপ্লিটলি ওপেন সার্কিট এবং কোনো সন্দেহ নেই যে এই সার্কিট দিয়ে কোনো রূপ কারেন্ট কিংবা চার্জ ফ্লো হবার সম্ভাবনা আছে, এরকম কোনো সম্ভাবনাই নেই। কাজেই এবারে সুইচ সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে এই ক্যাপাসিটরের যে দুটো প্লেট লক্ষ্য করছো, দুটো মেটাল প্লেট লক্ষ্য করছো, এই দুটো মেটাল প্লেটে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কি মনে হয় যে এখানে কোনো চার্জ আছে, এখানে কোনো পোটেনশিয়াল আছে, না, এটা তো একটা ডেড ক্যাপাসিটর রাইট নাও, এটার দুটো প্লেটের মধ্যে কোনো চার্জ নেই, কারণ এখনো দেওয়াই হয়নি, কোনো চার্জ নেই এবং সাথে সাথে এদের মধ্যে কোনো পোটেনশিয়াল নেই। তো যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, যখন সুইচটা ওপেন, অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ভোল্টেজ, ক্যাপাসিটর ভোল্টেজ ডেল্টা ভি ইকুয়ালস টু 0, ডেল্টা ভি ইকুয়ালস টু সিম্পলি 0, এবং সাথে সাথে কোনো কারেন্টও ফ্লো হচ্ছে না, আই ইকুয়ালস টু সার্কিট কারেন্ট ইকুয়ালস টু 0, এগুলো সবাই জানি। এবারে তুমি সুইচটাকে যখনই ক্লোজ করবে, একটু ভাববে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। সুইচটাকে তুমি যখনই ক্লোজ করলে দেখো কি হচ্ছে, তো এট দ্য টাইম অফ স্টার্টিং, মানে সুইচ জাস্ট অন করলে সেই সময়ে টি ইকুয়ালস টু, মানে টাইমটা ইনিশিয়াল টি ইনিশিয়াল ইকুয়ালস টু 0, জাস্ট সুইচটাকে অন করা হয়েছে। সে সময়ে লক্ষ্য করো যে সে সময়ে ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেল্টা ভি, মানে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা কত আছে তুমি যদি নিজে বলতে পারো খুব ভালো, আর যদি না বলতে পারো তাহলে একটু দেখে নাও যে ক্যাপাসিটরটা যখনই আমি সুইচটা অন করলাম, ক্যাপাসিটরে কোনো চার্জ নেই, কাজেই ক্যাপাসিটরের এই টার্মিনালেও কোনো চার্জ নেই, এই টার্মিনালেও কোনো চার্জ নেই। আর সব থেকে বড় কথা যে মনে করা যাক এই ব্যাটারির ভোল্টেজটা 10 ভোল্ট, তাহলে 10 ভোল্টের একটা ব্যাটারি, তার পজিটিভ, তোমার কারেন্ট ইলেকট্রিসিটি বলে যে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে তুমি 10 ভোল্ট ধরতে পারো এবং নেগেটিভ টার্মিনালকে 0 ভোল্ট ধরতে পারো। তো এখানে পজিটিভ টার্মিনাল যদি 10 ভোল্ট হয়, সুইচ ক্লোজ করার সাথে সাথে এখানের পোটেনশিয়ালটা কত চলে আসবে, 10 ভোল্ট, এবং সাথে সাথে এখানের পোটেনশিয়ালটাও কিন্তু 10 ভোল্ট, এবং এই রেজিস্ট্যান্সের একটা এন্ডে টার্মিনালেও কিন্তু 10 ভোল্টই থাকবে। ওকে, তো এই অবস্থায় ক্যাপাসিটর যখন চার্জ নেই, একদম সুইচটা যখন অন করলে তখন তো চার্জ নেই, তো তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে, দেখো ভি ইকুয়ালস টু কিউ বাই সি, এটা আমরা সবাই জানি কোথা থেকে এসছে, এটা ফান্ডামেন্টাল যে ফর্মুলা সি ইকুয়ালস টু কিউ বাই ভি, সেখান থেকে আমরা পাই ভি ইকুয়ালস টু কিউ বাই সি। কাজেই at the time of starting, at the time of switch on, Q equals to, যেহেতু Q মানে হচ্ছে চার্জ across the capacitor, Q equals to 0, কাজেই ডেল্টা ভি voltage across the capacitor, delta V equals to obviously 0. তো কাজেই যখন তুমি সুইচটা অন করছো তখন রেজিস্ট্যান্সের এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট এবং এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল নেই। এটা যদি একটু ক্রস চেক করতে চাও দেখানো যেতে পারে।
এখানে 0 ভোল্ট মানে এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট মানে এখানেও 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট মানে এখানেও 0 ভোল্ট। তাহলে এখানে যদি 0 ভোল্ট হয় এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি কোনো ভোল্টেজ না থাকে, বিকজ কিউ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ওয়াই ডেল্টা ভি ইকুয়ালস টু 0, কাজেই এখানেও পোটেনশিয়ালটা 0 ভোল্ট হবে, তবেই পোটেনশিয়াল ডিফারেন্স 0 হবে। অ্যাক্রস দ্য ক্যাপাসিটর পোটেনশিয়াল ডিফারেন্স 0 হবে, ডেল্টা ভি ইকুয়ালস টু 0। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এই রেজিস্টরটার দিকে একটু চোখ রাখো, লক্ষ্য করতে পাচ্ছি রেজিস্টরের এক প্রান্তে 10 ভোল্ট এবং অন্য প্রান্তে, যেটা ক্যাপাসিটরের প্লেট বলতে পারি, অন্য প্রান্তে 0 ভোল্ট। কাজেই তোমরা জানবে যে কোন রেজিস্টরের দুই প্রান্তে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল এন্ডে একটা কারেন্ট ফ্লো হবে, একটা কারেন্ট ফ্লো হবে। কত কারেন্ট ফ্লো হবে সেটা ডিপেন্ড করবে, মানে আই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে। ওকে, রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা আইআর ইকুয়ালস টু ভিআর বাই আর, মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর বাই রেজিস্ট্যান্সের ভ্যালু। আমি ধরে নিয়েছি এটা 10 ভোল্ট, আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে, তাহলে ধরে নিয়েছি এটা 10 ভোল্ট এবং সাথে সাথে তুমি মনে করো যে আরটাকে তুমি 5 ওহম ধরে নিয়েছো। তো এখানে স্বভাবতই তোমার 10/5 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে রাইট নাও। কখন না, যখন তুমি সুইচটাকে জাস্ট অন করেছো, তখন ক্যাপাসিটরের এই পাশের প্রান্তে 0 ভোল্ট পোটেনশিয়াল, এই পাশের প্রান্তে 10 ভোল্ট পোটেনশিয়াল। কাজেই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে তখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। কোন দিকে না, প্লেটের দিকে, টুয়ার্ডস দ্য প্লেট। এবারে ভাবো যে যখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে তখন সার্কিটের অপোজিশন হিসাবে কে অ্যাক্ট করছে, সার্কিটের অপোজিশন হিসাবে কে অ্যাক্ট করছে। লক্ষ্য করো এখানে সার্কিটের অপোজিশন হিসাবে শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই অ্যাক্ট করছে, কারণ এখানে যদি 0 ভোল্ট হয় কোনো অপোজিশন অ্যাক্ট করছে না, কারণ এর কোনো পোটেনশিয়াল নেই যে পোটেনশিয়ালটা দিয়ে ও অ্যাপ্লাইড পোটেনশিয়ালকে অপোজ করতে পারে। তো একদম শুরুতে ক্যাপাসিটর দ্বারা কোনো অপোজিশন কিন্তু অফার হচ্ছে না, ক্যাপাসিটর দ্বারা কোনো অপোজিশন অফার হচ্ছে না। কারেন্টটা রেস্ট্রিক্ট হচ্ছে কার জন্য, শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্য, রেজিস্ট্যান্স ভ্যালুর জন্য। এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি একটু ড্র করতে চাও তাহলে একটু লক্ষ্য করো যে এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমি যদি ড্র করি তাহলে এটা হলো তোমার রেজিস্টর, এটা হলো রেজিস্টর এবং ক্যাপাসিটরটা দ্বারা যেহেতু কোনো অপোজিশন একদম অফার হচ্ছে না, কাজেই ক্যাপাসিটরটাকে তুমি এরকম একটা শর্ট সার্কিট ভাবতে পারো, শর্ট সার্কিট ক্যাপাসিটর ভাবতে পারো, কারণ ক্যাপাসিটর দ্বারা কোনো অপোজিশন কিন্তু অ্যাক্টিং হচ্ছে না। একটু পরে তুমি দেখবে যে ক্যাপাসিটর দ্বারাও কিন্তু অপোজিশন অফার হচ্ছে। কাজেই শুরুতে যেহেতু ক্যাপাসিটর দিয়ে কোনো অপোজিশন অ্যাক্ট হচ্ছে না, কাজেই এটাকে শর্ট সার্কিট ভাবতে পারো এবং এটাকে একটা কন্ডাক্টর দিয়ে জুড়ে দিলে যেরকম কন্ডিশন হয় ঠিক সেরকম বিহেভ করবে। সাথে সাথে এটা ব্যাটারি, সাথে সাথে একটু ক্রস চেক করে নাও, এটা 10 ভোল্টের ব্যাটারি, সো দ্যাট এখানে 10 ভোল্ট, এখানে 0 ভোল্ট। তুমি এবারে বলো এই সার্কিটের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। দেখো স্বভাবতই এখানে আই ইকুয়ালস টু, যেহেতু এটা শর্ট বিহেভ করছে, কাজেই এখানে আই ইকুয়ালস টু ভি বাই আর, ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর 10 ভোল্ট ডেফিনেটলি, and R equals to 5 ওহম, তাহলে সেক্ষেত্রে 10/5 equals to সেই 2 অ্যাম্পিয়ারই আসছে যেটা এখানে হচ্ছে। তাহলে এই সার্কিটটার আর এই সার্কিটটার মধ্যে ডিফারেন্স কি রইল? কোনো ডিফারেন্স রইল না। তাহলে এই ক্যাপাসিটরটা থেকেও 2 অ্যাম্পিয়ার অ্যালাউ করছে, ক্যাপাসিটরকে শর্ট করে দিলেও 2 অ্যাম্পিয়ার অ্যালাউ হচ্ছে। এবারে ভেবে দেখো তাহলে ক্যাপাসিটরটা এট দ্য টাইম অফ স্টার্টিং ক্যাপাসিটরটা কিন্তু শর্ট সার্কিটের মতো বিহেভ করলো, শর্ট সার্কিট
হলো না, প্র্যাকটিক্যালি ক্যাপাসিটর শর্ট সার্কিট হয় না, কিন্তু শর্ট সার্কিটের মতো বিহেভ করলো, কারণ শর্ট সার্কিট হলে ক্যাপাসিটর শর্ট হলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই কিন্তু ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে। কাজেই এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি যে ক্যাপাসিটরকে যদি সুইচ হিসাবে কনসিডার করি তাহলে এই কন্ডিশনটাকে বলতে পারি যে ক্যাপাসিটর নামক সুইচটা অন হলো, জাস্ট অন হলো, ক্যাপাসিটর নামক সুইচটা জাস্ট অন হলো। তাহলে আমি এখানে লিখেছি when capacitor act as a switch। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যখন আমি এই সুইচটা জাস্ট অন করলাম তখন ক্যাপাসিটর নামক সুইচটা কিন্তু অন হয়ে গেল, ক্যাপাসিটর নামক সুইচটা অন হয়ে গেল এবং এটা এটা ক্যাপাসিটর, আমার একটা এক্সিস্টেন্সই আছে, এটা কিন্তু তখন সে কোনোভাবেই অফার করতে পারে না, কোনোভাবেই নিজের অস্তিত্বকে জানান দিতে পারে না। এইবারে হবে অন্যরকম একটা গেম। দেখো, লক্ষ্য করো, যখন তাহলে কি হলো, যখন t equals to 0 at the time of starting, t equals to 0, then delta v equals to 0, তখন কারেন্টটা কি হলো, দেন I সার্কিট কারেন্টটা হলো ম্যাক্সিমাম। আমি কেন ম্যাক্সিমাম হলো আমি বলছি, কারেন্টটা হলো ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হলো যেহেতু ক্যাপাসিটরটা শর্ট সার্কিটের মতো আচরণ করলো। দেখো, ক্যাপাসিটর দ্বারা যদি অপোজিশন থাকতো তাহলে এই অপোজিশন এবং এই অপোজিশন দুজনে মিলেও কিন্তু একটা অপোজিশন অফার করতো, কাজেই তখন কারেন্টটা কমে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রথমত যেহেতু এর দ্বারা কোনো অপোজিশন অফার হয়নি, কাজেই সার্কিট কারেন্ট আই কিন্তু ম্যাক্সিমাম হলো, যেটা রাইট নাও 2 অ্যাম্পিয়ার মনে হচ্ছে, 2 অ্যাম্পিয়ার মনে হচ্ছে তোমার। আচ্ছা, এবারে চলো একটু এগোনো যাক। তোমাদেরকে আমি বলেছি যে এর আগের ক্লাসে আলোচনা হয়েছে যে ধরে নেওয়া যাক এটা টাইমের গ্রাফ, এটা চার্জের গ্রাফ। তাহলে একটা ক্যাপাসিটর কতক্ষণ চার্জ হবে? প্রশ্ন হচ্ছে একটা ক্যাপাসিটর কতক্ষণ চার্জ হবে যদি একটা ব্যাটারির সঙ্গে কানেক্টর হয়। আমি বারংবার তোমাদেরকে বলেছি যে ব্যাটারির ভোল্টেজটা যতক্ষণ না পর্যন্ত 0 থেকে তার স্যাচুরেটেড মানে স্টেডি ভ্যালুতে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হবে। যখনই ব্যাটারি ভোল্টেজটা স্যাচুরেট হয়ে যাবে মানে তার স্টেডি ভ্যালুতে পৌঁছে যাবে, তখন আর ক্যাপাসিটর কিন্তু চার্জ হবে না। সুতরাং খেলাটা ততক্ষণই চলবে যতক্ষণ ব্যাটারি ভোল্টেজটা 0 থেকে 10 ভোল্টেজে রিজ করবে, ততক্ষণ পর্যন্ত খেলা চলবে। কাজেই এখানে আমি বলেছি যে এরকম একটা সময়, যে সময়টা আমি এতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর চার্জ হচ্ছে, যে সময়টা এতটা, তো এই সময়টা টি সেকেন্ড, সাপোজ দ্যাট টি1 সেকেন্ড, সাপোজ দ্যাট টি1 সেকেন্ড, তাহলে এই সময়টা ক্যাপাসিটর চার্জ হচ্ছে। এটা যদিও অত্যন্ত কম সময়, এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের হয়, তবুও আমি বোঝার সুবিধার জন্য এই সময়টাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি। ধরে নেওয়া যাক ক্যাপাসিটরটা 0 থেকে ক্যাপাসিটরের অ্যাক্রসে ব্যাটারির ভোল্টেজটা 0 থেকে 10 ভোল্টে পৌঁছাতে 10 সেকেন্ড সময় নেয়। ওকে, 10 সেকেন্ড অনেক বেশি হচ্ছে, ধরে নেওয়া যাক 5 সেকেন্ড সময় নেয়। তাহলে 5 সেকেন্ড যে সময়টা নিচ্ছে সেই সময়টুকু ক্যাপাসিটর চার্জ হচ্ছে। ক্যাপাসিটরটা যখন চার্জ হচ্ছে না, অ্যাট এ টাইম গিয়ে চার্জটা বসে যাচ্ছে না, ক্যাপাসিটরের প্লেটে বসে যাচ্ছে না, ডিপোজিট হয়ে যাচ্ছে না, সে সামান্য চার্জ সেখানে স্ট্যাবলিশড হচ্ছে। কত টাইম ধরে? এতটা টাইম ধরে সামান্য ডিকিউ এলিমেন্টারি চার্জ গিয়ে সেখানে আস্তে আস্তে জমতে এই জায়গায় যখন এসে গেল, তখন অ্যাপ্লাইড ভোল্টেজ এবং ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ যখন সমান হয়ে গেল, ক্যাপাসিটর চার্জ হওয়া স্টপ করে দিল। একটু দেখাই, মনে করা যাক সুইচটি যখন অন করেছি 5 সেকেন্ড সময় নেবে 10 ভোল্টে পৌঁছাতে, তাহলে প্রথম 1 সেকেন্ড ধরে নেওয়া যাক, প্রথম 1 সেকেন্ডের কথা, এটা ধরে নিই প্রথম 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এতটা চার্জ, এই যে এতটা চার্জ, লক্ষ্য করো, এই যে এতটা চার্জ, এটাকে আমি ডিকিউ এলিমেন্টারি চার্জ বলতে পারি। তাহলে মনে করা যাক যে এখানে প্লাস ডিকিউ চার্জ এখানে স্ট্যাবলিশ হবে। ডিকিউ চার্জ যখনই স্ট্যাবলিশ হয়ে যাবে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ডিকিউ চার্জ যখনই স্ট্যাবলিশড হয়ে যাবে,
একটা কথা এখান থেকে তুমি একটু দেখো, চার্জ যখনই এখানে চলে আসবে, একটা গিভেন ক্যাপাসিটরের একটা ক্যাপাসিটেন্স ভ্যালু নিশ্চয়ই থাকবে, যেটা মাইক্রোফ্যারাডে থাকে। তো এখানে যখনই কিউ অ্যামাউন্ট অফ চার্জ এখানে চলে আসবে, তখন কিন্তু ভোল্টেজ নট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, নট ইকুয়ালস টু জিরো। তার মানে ভোল্টেজটা কিন্তু, ভোল্টেজের একটা ভ্যালু আসবে, কিউ বাই সি করে ভোল্টেজের একটা ভ্যালু আসবে। তো ভোল্টেজের যখন ভ্যালু আসবে তখন এটা কিন্তু জিরো থাকবে না, জিরো থেকে হতে পারে সে প্লাস 2 ভোল্ট হলো ইন দিস এন্ড, এই এন্ডে প্লাস 2 ভোল্ট হলো। এবার একটু ঠান্ডা মাথায় দেখো যে এখানে যখন প্লাস 2 ভোল্ট এলো, এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, রেজিস্টরটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত রাইট নাও আফটার ডিপোজিটিং ডিকিউ এলিমেন্টারি চার্জ, তখন তুমি লক্ষ্য করো যে তোমার রেজিস্টরের বাঁদিকে 10 ভোল্ট এবং ডান দিকে এখানে ডিকিউ চার্জ ডিপোজিশন হবার পরে এখানে 2 ভোল্ট এসে গেছে যখন, তখন কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা আর 10 ভোল্ট থাকলো না, 10 মাইনাস 2 ইকুয়ালস টু 8 হয়ে গেল। তো 10 মাইনাস 2 ইকুয়ালস টু যখন 8 হয়ে যাবে, তখন সেকেন্ড কন্ডিশনে কি দেখতে পাচ্ছ? সেকেন্ড কন্ডিশনে I ইকুয়ালস টু আবার V বাই R। তো ভিটা তোমার কি হলো? ভিটা তখন কিন্তু 10 মাইনাস 2 হলো, 10 মাইনাস 2 বাই R ইকুয়ালস টু তুমি 5 ধরে নিয়েছিলে, 5 হলো। কাজেই এটা কিন্তু তখন তোমার 8 বাই 5 হয়ে যাবে। অবশ্যই সেটা 2 অ্যাম্পিয়ারের থেকে কম কারেন্ট ফ্লো হবে। ধরে নেওয়া যাক যে আরো কিছু সময় পরে প্লাস আরো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ হলো, আরো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ওখানে স্টোর হলো। 5 সেকেন্ড ধরে তো খেলা চলবে না, আরো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এখনো স্যাচুরেট হয়নি, আরো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ যখনই স্টোর হবে, তখন এখানে যেহেতু চার্জ বাড়ছে, ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট তোমরা জানো, এনি গিভেন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট, যেহেতু চার্জ বাড়ছে, কাজেই এখানে ডেল্টা ভি একদম ক্লিয়ারলি বলি, ডেল্টা ভি হলো ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, যেটা ডেল্টা ভি, চেঞ্জ ইন ভোল্টেজ, এটা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, দ্যাট ইজ বাই ডেল্টা ভি। তো ডেল্টা ভি বাড়ছে, যদি চার্জ আরো ডিকিউ অ্যামাউন্ট অফ এলিমেন্টারি চার্জ ওখানে ডিপোজিট হয়, তাহলে চার্জ বাড়লে ভোল্টেজ বাড়ছে। ধরে নেওয়া যাক এটা প্লাস 4 হলো কোনো একটা মোমেন্টে, প্লাস 4 যখনই হলো, তখন যদি জিজ্ঞেস করা হয় যে তোমার তাহলে রেজিস্টরের অ্যাক্রসে এই মুহূর্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তুমি বলবে 10 মাইনাস 4। থার্ড কেসে তুমি বলছো I ইকুয়ালস টু ভোল্টেজ লেফট হ্যান্ড ভোল্টেজ VL, লেফট হ্যান্ড ভোল্টেজ VL মাইনাস রাইট হ্যান্ড ভোল্টেজ বাই রেজিস্টর। তো এখানে তোমার 10 মাইনাস 4 ইকুয়ালস টু 6 বাই 5, জাস্ট একের থেকে সামান্য বেশি হচ্ছে। তার মানে তুমি দেখছো কারেন্টটা কিন্তু কমছে। একটা জিনিস এখানে বলতে চাই, যে ক্যাপাসিটরটা শুরুতে শর্ট সার্কিট ছিল এবং কমপ্লিট কারেন্টটাকে সার্কিটে অ্যালাউ করছিল, সেই ক্যাপাসিটরটা কিন্তু আস্তে আস্তে রাস্তাটাকে রাস্তা ক্লোজ করছে। মানে কি? তার মানে কারেন্টের রাস্তাটা সংকীর্ণ হচ্ছে, কারেন্ট আস্তে আস্তে কমছে, মানে এটা বলতে পারি যে সার্কিটটা আস্তে আস্তে ওপেনের দিকে যাচ্ছে, তার মানে যে সুইচটা, ক্যাপাসিটর নামক যে সুইচটা ক্লোজ ছিল কমপ্লিটলি, সেই সুইচটা কিন্তু আস্তে আস্তে ওপেন হতে চলেছে। যদিও একবারে ওপেন হয়ে যাবে না, এরকম একটা সুইচ একবারে ওপেন হয়ে যাবে না, ওপেন হতে চলেছে। আর একটু পরে যখন এই জায়গাটায় আরো ডিকিউ এলিমেন্টারি চার্জ স্ট্যাবলিশ হবে, তখন এখানে ডেফিনেটলি ডেল্টা ভি বাড়বে। ডেল্টা ভি বেড়ে এখানে যখন 8 হলো, তখন তুমি দেখো পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 2 ভোল্ট ডিভাইড বাই 5, কারেন্টটা আরো কমে গেল। যখন মনে করো যে এই স্টেডি পৌঁছে গেল, জাস্ট স্টেডি টাচ করলো, তখন এখানে আরো ডিকিউ এলিমেন্টারি চার্জ স্টোর হয়ে দেখা যাচ্ছে এখানে 10 ভোল্ট হলো। 10 ভোল্ট যখনই হবে, তখন অ্যাক্রস দ্য রেজিস্টর পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? 0
ডেফিনেটলি জিরো, কারণ বাঁদিকেও 10 ভোল্ট, ডান দিকে ক্যাপাসিটরের প্লেটেও 10 ভোল্ট, তখন কিন্তু দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে, তখন কারেন্টটা কিন্তু জিরো হয়ে যাবে। এবারে আমাকে বলো, কোনো সার্কিটে সুইচ অন আছে, এই সুইচটা অনই রেখেছি, অথচ সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে সার্কিট কোথাও ওপেন আছে। তার মানে সার্কিট সুইচ অন রাখা সত্ত্বেও লাগিয়ে রেখেছি, কোথাও তার ছিঁড়ে যায়নি, তো দেখা যাচ্ছে সার্কিট ঠিকঠাকই আছে, অথচ কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কেন কারেন্ট ফ্লো হচ্ছে না? বিকজ ক্যাপাসিটরটা কিন্তু কমপ্লিটলি তখন ওপেন সার্কিট করে দেবে এই সার্কিটটাকে, কারণ এর পোটেনশিয়ালটা তখন রিচ করে গেছে আলটিমেট ভোল্টেজে, যে ভোল্টেজটা কিন্তু এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে আছে। সো পোটেনশিয়াল ডিফারেন্স ইন বিটুইন প্লেটস এন্ড পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি জিরো হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এই রেজিস্টরটাকে দিয়ে বুঝো, রেজিস্টরটাকে দিয়ে বুঝতে অনেক সুবিধা হয়, রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে সেটাই তো সার্কিটের কারেন্ট। তো যেহেতু রেজিস্টরের বাঁদিকে 10 ভোল্ট, ডান দিকে 10 ভোল্ট, কাজেই তার মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হওয়া পসিবল নয়, তখন সার্কিটটা কেমন হবে? দেখো, এটা আমি ক্লোজ সার্কিটে দেখেছিলাম এট দ্য টাইম অফ স্টার্টিং। এখন যদি আমি এটাকে একটু মুছে দিই, আচ্ছা এদিকে যদি আঁকি, তাহলে দেখো যে তখন সার্কিটটা এরকম জাস্ট ওপেন হয়ে যাচ্ছে, জাস্ট এখানে তোমার সুইচ ক্লোজ রয়েছে, তা সত্ত্বেও তোমার সার্কিটটা এরকম বিহেভ করছে। আমি আগেই বলেছি যে when capacitor act as a switch, তাহলে ক্যাপাসিটরটা এখন কি রকম আচরণ করছে? ওপেন, তার মানে ক্যাপাসিটর নামক সুইচটা কিন্তু এখন অফ হয়ে গেছে, কাজেই সার্কিট ইনকমপ্লিট মানে কোথাও না কোথাও একটা সুইচ অফ আছে, যেটা ক্যাপাসিটর নামক সুইচ এই কাজটা করে দিয়েছে। তবে একটা কথা বলি, ক্যাপাসিটরটা কিন্তু একটা পুশ সুইচের মতো, জাস্ট পুশ করলাম অন হলো, পুশ করলাম অফ হলো, এরকম হয় না। ও একটু সময় নেয়, অফ হতে একটু সময় নেয়, কমতে একটা সময় গিয়ে সুইচটা কমপ্লিটলি অফ হয়ে যাবে। তোমরা যেমনটা দেখলে যে এই চার্জটা যতক্ষণ ধরে স্টোর হওয়া না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ ধরে সুইচটা জাস্ট পথটাকে ছোট করছে, কারেন্টের পথটাকে ছোট করতে একটা সময় পরে কমপ্লিটলি পথটাকে বন্ধ করে দেবে। পথটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সার্কিটটাকে ওপেন করতে হবে, এবং তখন সার্কিটটা ওপেন হয়ে যায়, ক্যাপাসিটর নামক সুইচটা তখন অফ হয়ে যায়। এই জন্য ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল সার্কিটে থেকে অন অফ সুইচের মতো কাজ করে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আমার সেকেন্ড টপিক ছিল why capacitor leads the current by voltage। আমরা বারংবার শুনেছি যে সার্কিটে ক্যাপাসিটর থেকে সে কি করতে পারে, সে কারেন্টকে ভোল্টেজের থেকে এগিয়ে দিতে পারে, এরকম প্রশ্ন আমরা ফেসও করেছি। কিন্তু কেন এটা হয় সেটা জানাটা অত্যন্ত জরুরি। সেটা জানতে গেলে একটু আমাকে ডান সাইডের এটা মুছতে হবে, আমি মুছে দিচ্ছি, একটু লক্ষ্য করো মন দিয়ে শোনো। যেমনটা তোমরা দেখলে, এখানে যেটুকু দেখিয়েছি তার মধ্যে থেকেই হয়ে যাবে, একদমই সময় লাগবে না। যেমনটা তোমরা দেখলে যে আমি যদি এখন তোমাকে যদি জিজ্ঞেস করি, একটু খেলাটা বুঝবে, কার মধ্যে খেলাটা হচ্ছে। আমি জাস্ট এটুকু তোমাকে বলবো যে across the capacitor current versus voltage বলতে ডেল্টা ভি এর কথা বলছি। across the capacitor current versus delta voltage, এই দিকটা একটু নজর রাখো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শোনো, at the time of starting কি দেখলাম? at the time of starting আমরা দেখলাম যে across the capacitor delta v equals to 0, তখন কারেন্ট কত দেখেছিলাম? মনে থাকবে নিশ্চয়ই, কারেন্ট I দেখেছিলাম, সার্কিট কারেন্ট I দেখেছিলাম 2 অ্যাম্পিয়ার, এবং সম্ভবত যতদূর আমি দেখেছি এটাই ম্যাক্সিমাম কারেন্ট ছিল, এই 2 অ্যাম্পিয়ারটাই ম্যাক্সিমাম কারেন্ট ছিল, এটা ম্যাক্স। এখান থেকে একটা কথা সহজভাবে বলা যায় যে যখন ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর মিনিমাম, তখন সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম, ভোল্টেজ মিনিমাম, সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম। At the time of starting, voltage minimum,
কারেন্ট ম্যাক্সিমাম। এবারে কারেন্ট ভার্সেস ভোল্টেজ। যখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেল্টা ভি যখন ইনক্রিজ করছে, কি দেখলাম, ডেল্টা ভি 2 4 6 8 10, যত ডেল্টা ভি ইনক্রিজ করছে তত কিন্তু সার্কিট কারেন্ট কমে যাচ্ছে, তো ডেল্টা ভি যখন একদম মিনিমাম ছিল তখন সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম ছিল। এবার ডেল্টা ভি যত বাড়ছে তুমি দেখো সার্কিট কারেন্ট তত কমছে, তার মানে ডেল্টা ভি যখন ম্যাক্সিমামে চলে, এই করতে করতে ডেল্টা ভি যখন ডেল্টা ভি ইকুয়ালস টু ম্যাক্স যখন হলো তখন সার্কিট কারেন্ট 0 হয়ে গেল, 0 অ্যাম্পিয়ার হয়ে গেল। তার মানেটা কি? ক্যাপাসিটর সার্কিটে থেকে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে প্রথমত ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিসপ্লেসমেন্ট করে দেয়, এবং যে ফেজ ডিসপ্লেসমেন্টে কারেন্টকে এগিয়ে রাখে এবং ভোল্টেজকে পিছিয়ে রাখে। এখন কাকে এগিয়ে রাখবে, কাকে পিছিয়ে রাখবে? তুমি দেখো, আমরা যখন সুইচটা অন করলাম তখন কে ম্যাক্সিমাম হয়েছিল আর কে মিনিমাম ছিল? কারেন্ট ম্যাক্সিমাম হয়েছিল। তার মানে কারেন্টটা আগে ম্যাক্সিমাম হয়েছিল। এগিয়ে রাখা পিছিয়ে রাখার নিরিখে আমি অন্তত দেখব যে কে এগিয়ে আছে, কে আগে ম্যাক্সিমামে যাচ্ছে, তাকে আমি এগিয়ে রাখবো। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি যখনই সুইচটা অন করেছি, যখন অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, অবশ্যই এখানে একটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে, ভোল্টেজ যেটা দেখতে হবে সেটা ডেল্টা ভি দেখতে হবে, এবং ডেল্টা ভি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। যেহেতু আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ক্যাপাসিটরের কারেন্টটাকে নিয়ে ডিল করছি, তো ক্যাপাসিটর ভোল্টেজ যখন 0 তখনই কিন্তু কারেন্টটা ম্যাক্সিমাম। তার মানে শুরুতে কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, ভোল্টেজ তখন অ্যাক্রস দ্য ক্যাপাসিটর মিনিমাম। এইবারে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে এবং কারেন্টটা আস্তে আস্তে কমছে। ভোল্টেজ যখন পিকে গেল, ম্যাক্সিমামে গেল অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ভোল্টেজ যখন ম্যাক্সিমামে গেল, কারেন্ট তখন মিনিমামে চলে গেল। তার মানে কি, আগে ম্যাক্সিমামটা কে টাচ করেছে? আগে ম্যাক্সিমামটা কিন্তু কারেন্ট টাচ করেছে, এই জন্য ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে। এখন যদি বলো যে ভোল্টেজ বাড়ছে তো কারেন্ট তো কমে যাচ্ছে, তো ডেফিনেটলি ভোল্টেজ বাড়ছে, কারেন্ট ওই জন্যই কমছে, এবং ভোল্টেজ বাড়ছে এবং কারেন্ট কমছে বলেই এই যে ডিসপ্লেসমেন্টটা এটা বজায় থাকছে। যদি মনে করা হয় যে কারেন্ট ম্যাক্সিমামে গেল, এবারে ভোল্টেজও বাড়তে বাড়তে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ভোল্টেজও বাড়তে বাড়তে ম্যাক্সিমামে গেল, দুজনে একই সাথে ম্যাক্সিমাম, এই আগে গিয়ে বসে আছে আর এ ওর সাথে গিয়ে গলা জড়িয়ে ধরে বসছে, তাহলে তো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে না। যদি একই ভ্যালু একই জায়গা, ম্যাক্সিমাম ভ্যালুর কথা যদি বলি, যদি ম্যাক্সিমাম ভ্যালু দুজনে এট এ টাইম রিচ করে, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স বলা হয় না। ফেজ ডিফারেন্স কখন বলা হয়? যখন দুজনে আলাদা আলাদা সময়ে তাদের ম্যাক্সিমাম রিচ করবে, তাদের অ্যাভারেজ রিচ করবে, তাদের আরএমএস রিচ করবে। যদিও এখানে অ্যাভারেজ আরএমএস এর কথাটা তোলাটা ঠিক হচ্ছে না, এটা নিয়ে ডিল হবে এসি ফান্ডামেন্টাল অ্যান্ড সার্কিটে। প্রচন্ডভাবে এই জিনিসটা কাজে লাগবে, এবং সেখানে আর সি সার্কিট, এলসি সার্কিট, আর এলসি সার্কিট, সেইগুলোতে এই ফান্ডামেন্টাল থটটা প্রচন্ডভাবে কাজে লাগবে। এই জন্য এটা বলা অত্যন্ত জরুরি ছিল। এখান থেকে আর আগে এই মুহূর্তে যাব না, পরে যখন এসি ফান্ডামেন্টাল অ্যান্ড সার্কিট সলভ করব তখন এই থটটা প্রচন্ডভাবে কাজে লাগবে। এবং সাথে সাথে বলে রাখি যে এখানে কারেন্টটা কিন্তু আগে ম্যাক্সিমাম রিচ করে, তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা 0 থাকে। ক্যাপাসিটরের ভোল্টেজ যখন 0, সার্কিট কারেন্ট তখন ম্যাক্সিমাম। ক্যাপাসিটরের ভোল্টেজ যত বাড়ছে কারেন্ট তত কমছে। আগে কারেন্টটা ম্যাক্সিমাম রিচ করে বলে বলা হয় কারেন্টকে এগিয়ে রাখে এবং ভোল্টেজকে পিছিয়ে রাখে। সাথে সাথে এখানে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটা শেষ করতে চাই, যেটা হচ্ছে একটা ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে না, ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে, দেখো তখন শুরুতে, যেহেতু আমি আগেই বলছিলাম যে শুরুতে ক্যাপাসিটর দ্বারা কোনো অপোজিশন ছিল না, না না, যত ডিকিউ চার্জ এখানে জমা হচ্ছে তত কিন্তু ক্যাপাসিটর দ্বারা অপোজিশন বাড়ছে, আর যখনই ক্যাপাসিটর দ্বারা অপোজিশন বাড়ছে তখনই কিন্তু ওখানে চার্জ বসানো
চার্জটা ডিপোজিট করা। দেখো আমি একটা প্লেট নিয়ে কথা বলছি, আনাদার প্লেটে কিন্তু সেম অ্যামাউন্ট অফ অপোজিট চার্জ কিন্তু স্টোর হবে। সেটা আমার পেছনের ভিডিওগুলোতে খুব ভালো করে বোঝানো আছে। যদি বুঝতে একটু সমস্যা হয় একটু পেছনের ভিডিও দেখে আসবে। তো প্রথমে যখন ক্যাপাসিটরে আমি ফার্স্ট টাইম যখন সুইচটাকে অন করলাম, তখন এখানে ডিকিউ এলিমেন্টারি চার্জ বসাতে কোনো অসুবিধা হয়নি। তো ডিকিউ এলিমেন্টারি চার্জ বসাতে যদি 1 সেকেন্ড সময় লাগে, ফার্স্ট ডিকিউ এলিমেন্টারি চার্জ বসাতে যদি 1 সেকেন্ড সময় লাগে, সেকেন্ড ডিকিউ এলিমেন্টারি চার্জ বসাতে কিন্তু 1 সেকেন্ডের বেশি সময় লাগবে। যদি বলো কেন, তাহলে তোমাদেরকে যদি ক্যাপাসিটেন্স চার্জ স্টোরেজ ইন দ্য ক্যাপাসিটর এই গ্রাফটা একটু দেখানো হয়, তাহলে সেখানে যেটা দেখা যায় যে একটা ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে, এটা টাইম কার্ভ, সাপোজ দ্যাট এটা কিউ চার্জ। তো এই চার্জ স্টোরিংটা যখন হচ্ছে তখন তার গ্রাফটা এরকম ওঠে না, এরকম মানে কি, সময় যে হারে বাড়ছে চার্জ স্টোরেজ সেই হারে বাড়ছে, বরং এরকম না গিয়ে তার গ্রাফটা এরকম হয়। কেন এরকম হবে? এরকম হয় কেন এরকম হবে? এরকম হওয়া মানে কি, লিনিয়ার মানে যে রেশিওতে সময় বাড়ছে সেই রেশিওতে চার্জ বাড়ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, কার্ভটা এরকম যখনই হচ্ছে তখন তোমার ফার্স্ট ডিকিউ এলিমেন্টারি চার্জ, ধরো এটা ফার্স্ট ডিকিউ এলিমেন্টারি চার্জ, এটা এই চার্জটা স্টোর হতে, এতটা পরিমাণ চার্জ স্টোর হতে সময় লাগছে এতটা, যেটা আমি যদি বলি t1 সেকেন্ড। তো এইটার ডাবল চার্জ স্টোর হতে কত সময় লাগবে? এটার ডাবল মানে এতটা। তো এতটা সোজাসুজি চলে যাও এতটা। তো দেখো এই এতটা চার্জ স্টোর হতে ফার্স্টে এতটুকু সময় লাগছে, সেকেন্ড, তাহলে সেকেন্ড ডিকিউ, এটা ডিকিউ, তাহলে জাস্ট এই ডিকিউটা হতে t1 সেকেন্ড সময় লেগেছে, আর এই সেকেন্ড ডিকিউটা হতে এতটা সময় লেগেছে, যেটা t1 এর থেকে বেশি। থার্ড যে ডিকিউ এলিমেন্টারি চার্জ, সেটা হয়তো আমি এখানে পাবো না। দেখো আমি যদি এখানেও আসি তাহলেও দেখতে পাবো যে, ধরে নিই যে এটা ডিকিউ এন্ড এটা ডিকিউ। দেখো থার্ড ডিকিউ এলিমেন্টারি চার্জ স্টোর হতে এতটা সময় লেগেছে। তো একটু ভেবে দেখো যে কেন হবে না? যত ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে না, তত সে কি করছে, অ্যাপ্লাইড যে ভোল্টেজটা, কারণ এখানে চার্জ গেইন হওয়া মানে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স গেইন হচ্ছে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। তো এখানে পজিটিভ চার্জ, সেম পোলারিটির চার্জ এখানে স্ট্যাবলিশ হচ্ছে, তো সেম পোলারিটির ভোল্টেজ এখানে স্ট্যাবলিশ হচ্ছে, কাজে সে তখন তার লাইক পোলারিটির ভোল্টেজকে অপোজ করবে। তো যত ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে তত কিন্তু কঠিন হয়ে যাচ্ছে যে পরে চার্জটুকু বসাতে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, এবং সাথে সাথে কাজটা কিন্তু বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে। টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কিন্তু বেড়ে যাচ্ছে, কাজেই একটা ক্যাপাসিটর 90% চার্জ হতে যদি 2 সেকেন্ড সময় নেয়, তাহলে বাকি 10% চার্জ হতে পারে সে 5-6 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডও সময় নিয়ে নিতে পারে। ক্যাপাসিটর যত চার্জ হবে তত কিন্তু একদম আলটিমেট চার্জটুকু এস্টাবলিশ করতে প্রচন্ডভাবে বেগ পেতে হবে। তো এই করতে করতে ক্যাপাসিটরটা কিন্তু অ্যালাউই করবে না, যখন সে পিকে চলে যাবে তখন ক্যাপাসিটরটা একদম অফ সুইচের মতো বিহেভ করবে। সুতরাং আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো, ভিডিওগুলো বোঝাবো, সেটা তোমার পক্ষে বুঝতে খুব সুবিধা হবে। ততক্ষণ ধরে সাথে থেকো, আর আজকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।